হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ডিএলএড কোর্সের পার্ট 2 এর CC4 এর পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম এই পেপারের আন্ডারে পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম ক্লাস 1 to 8 সম্পর্কে পড়ব। পেডাগোগি শব্দের অর্থ কী সেটা সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাও একবার বলে নেওয়া ভালো। পেডাগোগি শব্দের অর্থ হলো সায়েন্স অফ টিচিং, অর্থাৎ বৈজ্ঞানিক শিক্ষণ কৌশল। আর কারিকুলাম শব্দের অর্থ হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছাবার জন্য পথ। কারিকুলামের আন্ডারে থাকে একজন শিক্ষার্থীর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যেটাকে অন্তর্ভুক্ত করা হয় কারিকুলামের মধ্যে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি দ্বারা সেটাকে পরিচালিত করা হয়ে থাকে। পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের আন্ডারে আমরা পড়ব কন্টেন্ট অ্যানালিসিস ফর টিচিং ইন ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। প্রথমেই জানবো কন্টেন্ট অ্যানালিসিস কথাটার অর্থ কী, অর্থাৎ বিষয়বস্তু বিশ্লেষণ। বিষয়বস্তু কি, যে কোনো ধরনের কন্টেন্টকে যখন আমরা ছোট ছোট অংশে বিভক্ত করছি তখন সেটাকে বিশ্লেষণ বলছি, অর্থাৎ বিষয়বস্তু বিশ্লেষণ করছি। কিভাবে করব? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে করব। অ্যাকাডেমিক ডিসিপ্লিন হলো আমরা যে সমস্ত বিষয়গুলো পড়ছি, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, সায়েন্স, এই সমস্ত বিষয়কে বলা হয় অ্যাকাডেমিক ডিসিপ্লিন। এই অ্যাকাডেমিক ডিসিপ্লিনের বিভিন্ন শ্রেণী রয়েছে, সেগুলির মধ্যে হলো অন্তর্বিদ্যা, অর্থাৎ ইন্টারডিসিপ্লিন যেটাকে বলছে, সেটার মানে হলো একটা বিষয় যখন শ্রেণীকক্ষে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়টিকে আকর্ষণীয় এবং প্রভাবশালী করার জন্য শিক্ষক কী করেন না, অন্য একটা বিষয় থেকে উদাহরণ সংগ্রহ করে সেই বিষয়টিকে কার্যকরী করে তোলেন। এই ধরনের প্রসেসকেই বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এবার এই পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের আন্ডারে কন্টেন্ট অ্যানালিসিস ছাড়াও আরও একটি বিষয় সম্পর্কে আমরা অবগত হব, যেটা হলো প্ল্যান অ্যান্ড ডিজাইন ইন রেলিভেন্ট টিচিং লার্নিং প্রসেস। প্ল্যান এবং ডিজাইন, কেন আমরা কোনো জিনিস পরিকল্পনা করি আগে? কারণ পরিকল্পিত জিনিস সবসময় কিন্তু সার্থক ফল দেয়, অর্থাৎ সফলতা দেয়। সেই জন্য আমরা কোনো জিনিসকে আগে পরিকল্পনা করি, তারপরে সেটাকে উপস্থাপন করি। এবং পরিকল্পনা হলো এক ধরনের পূর্ব নির্ধারিত এমন এক ধরনের কৌশল যেটা বৈজ্ঞানিকভাবে প্রয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ সিকুয়েন্সিয়ালি প্রয়োগ করা হয়ে থাকে। হঠাৎ করে কোনো একটা অংশ আগে করলাম, কোনো একটা অংশ পরে করলাম, সেটা নয়। বৈজ্ঞানিকভাবে ক্রমানুসারে কিন্তু সেই পরিকল্পনাটা করা হয়ে থাকে। শ্রেণীকক্ষে যখন একজন শিক্ষক পাঠদান করবেন তখন এই পরিকল্পনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে বিষয় সম্পর্কে পাঠদান করছেন শিক্ষক, সেই সমস্ত বিষয় কিভাবে উপস্থাপন করবেন, কেন উপস্থাপন করবেন, কিসের দ্বারা উপস্থাপন করবেন, সেই সমস্ত কিন্তু আগে পরিকল্পনা করে নিতে হয়। তার একটা প্ল্যান করতে হয়, সেই প্ল্যানটাকে যখন খাতায় কলমে লেখা হয় সেটাকে ডিজাইন করা বলা হয়। এবার এই প্ল্যান অ্যান্ড ডিজাইন কীভাবে শিক্ষণ প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকরী করে তুলছে? কারণ শিক্ষক তখন জানেন যে কোন পরিবেশে কোন অংশটাকে কিভাবে উপস্থাপন করতে হবে এবং শিক্ষণ তত বেশি কার্যকর হবে। শিক্ষণ প্রক্রিয়ায় যখন আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করে তারপরে পাঠদান করছি, সেই পরিকল্পনার ক্ষেত্রে একজন শিক্ষককে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথমত হলো, পরিকল্পনা করার আগে যে বিষয়বস্তু সম্পর্কে পরিকল্পনা করছি সেটা সম্পর্কে একটা সম্পূর্ণ জ্ঞান শিক্ষার্থীর থাকবে এবং শিক্ষকেরও থাকবে। শিক্ষক কিভাবে সেটাকে উপস্থাপন করবেন, তার জন্য কি কি সহায়ক উপকরণ প্রয়োজন রয়েছে সেটা পূর্ব নির্ধারিত থাকবে। এবং অবশ্য করণীয় যে বিষয়টি হলো সেটা হলো নির্দেশদানের উদ্দেশ্য, অর্থাৎ আমি কেন পাঠ করাচ্ছি তার একটা নিশ্চয়ই উদ্দেশ্য থাকবে, কিভাবে পাঠ করাবো তার একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটাকে পূর্ব নির্ধারিত হতে হবে এবং উদ্দেশ্যের সাথে সাথে শিক্ষণ সহায়ক উপকরণ ও শিক্ষণ কৌশল মানে শিক্ষণ স্ট্র্যাটেজিস যেটা রয়েছে, টিচিং স্ট্র্যাটেজি, সেই টিচিং স্ট্র্যাটেজিসটাকেও ইনক্লুড করতে হবে। মানে কোন কৌশলের দ্বারা আমি পড়াবো। তার পরিকল্পনার মধ্যে আসছে কি ইনস্ট্রাকশনাল এড,
ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস আর ইনস্ট্রাকশনাল বিষয়গুলো। এবার বলছে যে এই প্ল্যান অ্যান্ড ডিজাইনে যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস আর এড রয়েছে, তার পরে আমরা আর কীভাবে এই পেডাগজিটাকে উপস্থাপন করতে পারি। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ সম্পর্কে বললাম যে কোনো একটা বিষয়ের সম্পর্কে আমাদের পড়তে গেলে আগে একটা উদ্দেশ্য লাগে। এই উদ্দেশ্যটাকে নির্ধারিত করতে পারলে তবে বিষয়টি একটা সফলতা অর্জন করে। এবং এই উদ্দেশ্যে পৌঁছাবার জন্য কি লাগছে না, টিচিং স্ট্র্যাটেজিস লাগছে। কী ধরনের স্ট্র্যাটেজিস লাগছে? এখানে বিভিন্ন ধরনের উপায় বা মেথডের মাধ্যমে কিন্তু পড়ানো হয়ে থাকে, যেমন লেকচার মেথড, প্রজেক্ট মেথড, ডেমনস্ট্রেশন মেথড থাকে, ডিসকভারি মেথড থাকে, এক্সপেরিমেন্টাল মেথড থাকে ইত্যাদি। লেকচার মেথড কি না, এটা হলো ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ বক্তৃতাদান, যেখানে শিক্ষক বক্তৃতা দিচ্ছেন এবং শিক্ষার্থী শুনছে। এটাও কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে আজকের শিশুকেন্দ্রিক শিক্ষাতেও। এছাড়াও প্রজেক্ট মেথড কি না, যে বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থী পড়বে সেটা প্রজেক্টের মাধ্যমে পড়বে। সে বিভিন্ন মডেল, বিভিন্ন চার্ট নিজে থেকেই করে আনবে এবং তার মাধ্যমে জ্ঞান অর্জন করবে। প্রজেক্ট মেথড গেল। এছাড়া এক্সপেরিমেন্টাল মেথড আছে, বিভিন্ন সিচুয়েশনে তাকে পরীক্ষামূলক কৌশলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাতে পারে। এছাড়াও ছোটদের ক্ষেত্রে কিন্তু স্টোরি টেলিং মেথড আর কোয়েশ্চেন অ্যান্সার মেথড খুব বেশি ইম্পর্ট্যান্ট থাকে। স্টোরি টেলিং মানে হলো গল্প কথন, অর্থাৎ ছোটোবেলা থেকেই আমরা বিভিন্ন ধরনের মরাল স্টোরি পড়ে এসেছি, তাতে আমাদের কিন্তু মরাল ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছে। এই মরাল স্টোরিগুলো কেন মরাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করেছে? কারণ সেটা শিক্ষার্থী শোনে এবং গল্প আকারে শোনে বলে তাদের কাছে সেটা অনেক বেশি মনোযোগী এবং আকর্ষণীয় হয়ে ওঠে। সেই জন্য স্টোরি টেলিং মেথডটা ছোটদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর হলো কোয়েশ্চেন অ্যান্সার মেথড, মানে শিক্ষার্থী কোয়েশ্চেন করছে বা শিক্ষক কোয়েশ্চেন করছে এবং সেটার আনসার আদান প্রদান হচ্ছে, তার ফলেও কিন্তু জ্ঞান অর্জন সম্ভব হয়ে থাকে। এবার বলছে যে এই টিচিং স্ট্র্যাটেজিসের সাথে সাথে আরেকটা জিনিস অ্যাডপ্ট করতে হয়, টিচিং এইডস। কী ধরনের উপকরণ ইউজ করব। সেই উপকরণের মধ্যে দুটো ভাগ থাকে, ইলেকট্রনিক, নন ইলেকট্রনিক। ইলেকট্রনিক বলতে অবশ্যই আমরা ডিজিটাল স্ক্রিন দেখেছি, প্রজেক্টর দেখেছি, কম্পিউটার রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের মাধ্যমে, অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে যখন আমরা শিক্ষা বা মানে পাঠদান করছি। আর নন ইলেকট্রনিক্স মানে হলো চক, বোর্ড, ফ্ল্যাশ কার্ড, এই বিভিন্ন জিনিসগুলো হলো নন ইলেকট্রনিক টিচিং এইডস। এবার নেক্সট আমাদের এই পেডাগজির আন্ডারে পড়তে হবে হলো কনসেপ্ট ম্যাপিং, ইন্টিগ্রেটেড টিচিং ফর ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ কথাটার অর্থ কী? ইনক্লুসিভ কথাটা ইনক্লুড থেকে এসেছে, অর্থাৎ অন্তর্ভুক্তি করা। কাকে অন্তর্ভুক্ত করব, কিভাবে অন্তর্ভুক্ত করব? আচ্ছা, পুরোনো দিনে যখন শিক্ষা ব্যবস্থার এতটা উন্নতি ঘটেনি তখন কী হতো, যারা ব্যাহত শিক্ষার্থী ছিল, অর্থাৎ যারা দেখতে কম পায়, যাদের একটু মানসিক সমস্যা রয়েছে, কানে কম শোনে বা কথা বলতে পারে না, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল স্কুল তৈরি করা হয়েছিল। সেখানে কিছু স্পেশাল এডুকেটর ছিল, তারা তাদের প্রশিক্ষণ দিত এবং স্পেশালভাবে তাদের সাথে ট্রিট করা হতো। কিন্তু বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু এই স্পেশালভাবে এডুকেশন না দিয়ে তাদের কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ স্কুলে তাদের অন্তর্ভুক্তিকরণ ঘটেছে। সেটাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। যখন এই ধরনের ব্যাহত চাহিদা সম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাহত শিশুদের যখন সাধারণ শিশুদের সাথে একই ক্লাসরুমে, একই বয়সে, একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ ভর্তি করানো হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে স্পেশাল এডুকেটার্স আছে, আবার নর্মাল শিক্ষকও রয়েছে, এবং তাদের স্বার্থে কাঠামোর বিভিন্ন রকমের উন্নতি করা হয়েছে, আসবাবপত্র থেকে শুরু করে শিক্ষণ কৌশল বিভিন্ন ধরনের অ্যাডপ্ট করা হয়েছে এক্ষেত্রে। এবং এই ইনক্লুসিভ ক্লাসরুমে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো ইন্টিগ্রেটেড টিচিং, অর্থাৎ আমি
টিচিংটা করাচ্ছি বিভিন্ন স্ট্র্যাটেজিস অবলম্বন করে, ঠিক আছে, কিন্তু সেখানে আমার দেখতে হবে যে সাধারণ শিক্ষার্থীও আছে আবার বিশেষ শিক্ষার্থীও আছে। সুতরাং আমাকে দুটো ধরনের শিক্ষার্থীরই চাহিদা পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে না, ইন্টিগ্রেটেড টিচিং স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করতে হবে। এই টিচিং স্ট্র্যাটেজিসটা তখনই সফলতা লাভ করবে যত বেশি ক্রিয়েটিভ হবে একজন শিক্ষক। বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল, বিভিন্ন ধরনের উপকরণ, সেটা শুধু শ্রবণ গ্রাহ্য হতে পারে, সেটা শুধু দর্শন গ্রাহ্য হতে পারে, সেটা শুধুমাত্র স্পর্শভিত্তিক হতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের টিচিং স্ট্র্যাটেজি একসাথে করে, একত্রিত করে, সমন্বিতভাবে যখন শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করছেন তখন সেটাকে বলা হবে ইন্টিগ্রেটেড টিচিং। এই ইনক্লুসিভ এডুকেশনে ইন্টিগ্রেটেড টিচিং ছাড়াও আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষণ কৌশল হলো কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিং কি? কনসেপ্ট অর্থাৎ ধারণা, ম্যাপিং মানে চিত্রায়ন করা, ধারণার চিত্রায়ন করা। অর্থাৎ আমার কোনো একটা টপিকে মেন ধারণা রয়েছে, এখানে মেন টপিক রয়েছে, সেটা রিলেটেড আরও বিভিন্ন ধরনের ধারণা রয়েছে, বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে। এই কনসেপ্টটাকে আমি কিভাবে উপস্থাপন করব? এই ম্যাপটার মাধ্যমে, এই ছকটার মাধ্যমে উপস্থাপন করব। এটাকেই বলছে কনসেপ্ট ম্যাপিং। এই কনসেপ্ট ম্যাপিংটা অনেক বেশি মিনিংফুল হয় শিক্ষার্থীর কাছে, কারণ আসবেলের অর্থপূর্ণ শিক্ষণের উপরে এই কনসেপ্ট ম্যাপিং বিষয়টি উদ্ভাবন হয়েছে। জেডি নোভাক 1980-তে উদ্ভাবন করেছেন, যেখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীর যদি সার্থক শিক্ষণ মানে অর্জন করতে পারে বা সার্থকভাবে জ্ঞান অর্জন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাকে এই কনসেপ্ট ম্যাপিংটা অ্যাডপ্ট করতে হবে, যেটা একটা অর্থপূর্ণভাবে শিক্ষার্থীর কাছে জ্ঞানটাকে তুলে দেবে। এবং অর্থপূর্ণভাবে কেন তুলে দেবে? বিকজ এখানে যে মেন টপিকটা রয়েছে আর তার সাথে যে সাব টপিকগুলো আছে সেগুলো বিভিন্ন প্রিপোজিশনের সাথে যোগ থাকে, বিভিন্ন প্রিপোজিশনের সাথে যোগ করা হয়। একটা মেন কনসেপ্ট, তার সাথে কিছু সাব কনসেপ্ট আছে, সেটাকে একটা প্রিপোজিশন ছাড়া যোগ করলে তাহলে মেন কনসেপ্টের সাথে প্রত্যেকটা সাব কনসেপ্টে আলাদা আলাদা ধারণা তৈরি হয়ে থাকে। সুতরাং শিক্ষার্থী সমস্ত জিনিসটা সম্পর্কে সামগ্রিক ধারণা গড়ে তুলতে পারে, এবং এটা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কনসেপ্ট ম্যাপিংয়ে আরও ধরন আছে, যেমন স্পাইডার ম্যাপ আছে, ক্রোনোলজিক্যাল ম্যাপ আছে, সিস্টেমেটিক ম্যাপ রয়েছে, ফ্লো চার্ট রয়েছে, এই বিভিন্ন ধরনের ধরন হয়েছে থাকে। এবার আমরা পেডাগজি অ্যাক্রস কারিকুলামের বিভিন্ন সাব ইউনিট সম্পর্কে আলোচনা করলাম। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই কন্টেন্ট অ্যানালিসিস ইন কনটেক্সট অফ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, এই বিষয়টা সম্পর্কে আমরা এবার জানব। কন্টেন্ট অ্যানালিসিস বিষয়টি কী সেটা সম্পর্কে জানার আগে তার একটা ছোট্ট হিস্ট্রি জানা যাক। বলছে যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিউজ পেপারের একটা জনপ্রিয়তা লাভ করেছিল, তখন এই নিউজ পেপারগুলো জনমত গড়ে তোলার চেষ্টা করছিল। তো সংবাদপত্রের এই মান, নীতি, সংবাদপত্রে বর্ণিত বিভিন্ন ধরনের ঘটনা, অভিজ্ঞতা, এগুলি তখন একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য সাংবাদিক স্কুলগুলি যুক্ত হয়। এই বিশ্লেষণ প্রক্রিয়াটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ নিউজ পেপার অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ নিউজ পেপার অ্যানালিসিস 1893-তে প্রথম প্রকাশিত হয় বলে জানা যায়। এবার এক্ষেত্রে বলা হচ্ছে যে সংবাদপত্রের যে সংবাদপত্রের যে মানটা রয়েছে সেটার উপরে এই পাবলিশে প্রশ্ন করা হয় যে সেটা কতটা নৈতিক, কতটা অনৈতিক খবর বেরোচ্ছে। এবার ম্যাথিউ তার প্রকাশনীতে বিভিন্নভাবে চেষ্টা করে যে সংবাদপত্রের সত্যতাকে তুলে ধরার জন্য। সংবাদপত্রে যে অস্বাস্থ্যকর, হতাশাজনিত কাজগুলি, খবরগুলি দেওয়া হচ্ছিল, সেগুলি ভালো এবং
পজিটিভ কিছু খবরের বদলে সেটা তুলে ধরার চেষ্টা করে। এবার এই সংবাদপত্রের বিশ্লেষণ বিষয়টি আর সাথে জড়িত আরও বহু ঘটনা ছিল সেই সময়। ধীরে ধীরে সংবাদপত্র বিশ্লেষণ বিষয়টি থেকে সেটা চলে আসে ইলেকট্রনিক মিডিয়ার বিষয়বস্তু বিশ্লেষণের দিকে। মুভি, টিভি, রেডিও এর যে কন্টেন্টগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বিশ্লেষণের আওতায় আসে। এবার এগুলি বিশ্লেষণের সঙ্গে সঙ্গে মেন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় রেডিওর বিশ্লেষণ, এবং রেডিওর যে কন্টেন্ট অ্যানালাইজ করা হতো সেখান থেকেই কন্টেন্ট অ্যানালিসিস শব্দটা মূলত এসছে। ইলেকট্রনিক মিডিয়ার পরে ধীরে ধীরে দেখা যায় যে বিভিন্ন ধরনের টেক্সট বুক, কমিক বুক এগুলো বিশ্লেষিত হতে থাকে। তো এই যে বিষয়বস্তু বিশ্লেষণের যে চাহিদাটা এটা উত্তরোত্তর বাড়তে থাকে, এবং এটার বাড়ার পেছনে কতগুলো কারণ ছিল। সেই সময় 1929 কিন্তু আমেরিকার অর্থনীতিতে একটা বিধ্বস্ত অবস্থা চলছিল, এবং তার সাথে জড়িত ছিল তার সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি। আর এই সমস্যাগুলোর জন্য তারা দায়ী করছিল এই গণমাধ্যমগুলোকে, মাস কমিউনিকেশনগুলিকে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনিক মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়াটা নিউজ পেপারকে অনেক বেশি চ্যালেঞ্জ জানাচ্ছিল, মানে ইলেকট্রনিক মিডিয়ার অনেক প্রভাব সেই সময় দেখা যাচ্ছিল। এবং ধীরে ধীরে এই ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ মাস কমিউনিকেশন থেকে বিষয়টি আস্তে আস্তে বিভিন্ন বিষয় কেন্দ্রিক বিভিন্ন ডিসিপ্লিন কেন্দ্রিক হয়ে যাচ্ছিল। সমাজবিজ্ঞানীরা কী করলো, তাদের যে প্রস্তাবিত সমাজের যে তত্ত্বগুলো রয়েছে সমাজের ওপরে, সেই তত্ত্বের ওপরে তারা ধীরে ধীরে এই পদ্ধতিটাকে অবলম্বন করলো, এই বিষয় বিশ্লেষণ পদ্ধতিটাকে অবলম্বন করতে শুরু করলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1930-তে সমাজবিজ্ঞানীরা একটা সার্ভে রিসার্চ করলো জনগণের মতামতের উপরে, পাবলিক ওপিনিয়নের ওপরে একটা সার্ভে রিসার্চ করলো। সেই সার্ভে রিসার্চে যে বিশ্লেষণ অভিজ্ঞতা ছিল সেটাকে তারা প্রথম মেথডোলজিক্যাল প্রবলেম হিসাবে চিহ্নিত করলো বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে, যেটা পরবর্তীকালে উডওয়ার্থের কোয়ান্টিটেটিভ নিউজ পেপার অ্যানালিসিস অ্যাজ আ টেকনিক অফ ওপিনিয়ন রিসার্চ 1934-এ পাবলিশড হয়েছিল। এবং বলা হচ্ছে যে এই যে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিটা এটা ধীরে ধীরে কিন্তু গণমাধ্যম থেকে যোগাযোগের মাধ্যমের দিকে আসে। যোগাযোগের মাধ্যমের দিকে আসে বলতে তখন বিভিন্ন ধরনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সট বুক ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের যে সমস্ত দেশগুলো ছিল তাদের টেক্সট বুকের মধ্যে যুদ্ধ সম্পর্কে দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের মনোভাব নিয়ে সেই টেক্সট বুকটা তৈরি হচ্ছে। সুতরাং এখানে মনোবিজ্ঞানের প্রক্ষোভমূলক দিক, মনোভাব অর্থাৎ অ্যাটিটিউড, এই বিষয়টি কিন্তু যুক্ত হলো বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে, যেখানে দেখা গেল যে বিভিন্ন মানুষের ব্যক্তিগত বৈষম্যতা রয়েছে, এই বৈষম্যতা অনুযায়ী তাদের মনোভাবও রয়েছে, এবং সেই মনোভাবটা দেখা যাচ্ছে ফোর্সফুলি কোথাও না কোথাও নিউজ পেপারের আন্ডারে বা কোনো মাস কমিউনিকেশনের আন্ডারে চলে আসছে। অলপোর্ট এবং ফ্যাবিয়ান তারা কিন্তু এই বিষয়বস্তু বিশ্লেষণের একটা নতুন দিক খুঁজে পেল যখন অ্যাটিটিউড বিষয়টি তার মধ্যে যুক্ত হলো। বিষয়বস্তু বিশ্লেষণের এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ পেপারের রাজনৈতিক যে চিহ্নগুলো রয়েছে, সিম্বলসগুলো রয়েছে, সেগুলোর অনেক বেশি প্রচার দেখা গেল, সেটা নিয়ে বিশ্লেষণ শুরু হলো। তাহলে সেটা দেখা যাচ্ছে প্রিন্টিং মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া এলো, তারপরে কন্টেন্ট বেসড হয়ে পড়লো, সেখানে সাইকোলজির ব্যাপারটাও ইনক্লুড হয়ে গেল। এবার পরবর্তীকালে বিশ্লেষণকারীরা কী করতে থাকলো, বিভিন্ন ডিসিপ্লিন থেকে উপকরণ নিতে থাকলো, মানে বিভিন্ন ডিসিপ্লিনে যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে এই বিষয় বিশ্লেষণের মধ্যে ইনক্লুড করতে থাকলো। তার ফলে কি হলো, এই কন্টেন্ট অ্যানালাইসিস বিষয়টাকে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে, একটা গুরুত্বপূর্ণ গবেষণার পদ্ধতি হিসাবে, কী ধরনের গবেষণা, অনুসন্ধানমূলক গবেষণা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এই স্বীকৃতি দেওয়ার পেছনে কতগুলো কারণ ছিল। বলছে যে যত বেশি দিন গেল এই কন্টেন্ট অ্যানালিসিসের তত বেশি রূপবদল ঘটতে থাকলো। রূপবদল ঘটার সাথে সাথে 1948-এ বেরেলসন প্রথম
কন্টেন্ট অ্যানালাইসিস এই শব্দটা উচ্চারণ করলেন তার জার্নালে। পরবর্তীকালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই কন্টেন্ট অ্যানালাইসিস বিষয়টি বিভিন্ন ডিসিপ্লিন এরিয়ায় ছড়িয়ে পড়ল। বিভিন্ন ডিসিপ্লিন এরিয়ার মধ্যে যেমন নৃতত্ত্ববিদ যারা ছিলেন তারা কী করলেন, তাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের রিডলস রয়েছে, ফোক টেলস রয়েছে, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো বিশ্লেষণ করতে শুরু করলো। তাদের নৃতত্ত্ববিদরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে শুরু করলো। পরবর্তীকালে হিস্টোরিয়ানসরা তাদের বিভিন্ন ধরনের যে ঐতিহাসিক ঘটনাগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে শুরু করলো। তারপরে বলছে যে মনোবিদরা তিনটি চারটি ক্ষেত্রে এই বিশ্লেষণটা প্রয়োগ করতে শুরু করলো। প্রথম হলো পার্সোনালিটি ট্রেট জানার জন্য যে মৌখিক রেকর্ড করা হতো সেটাকে বিশ্লেষণ করা শুরু হলো এই পদ্ধতিতে। দ্বিতীয়ত হলো গ্রুপ ডিসকাশন করা হলো। গ্রুপ ডিসকাশনে একটা কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টটাকে অ্যানালিসিস করা শুরু হলো। তারপরে তার সাথে সাথে থাকছে প্রশ্ন উত্তর সম্বলিত যে ধরনের ইন্টারভিউগুলো আছে, সাক্ষাৎকারগুলো আছে, সেগুলো বিশ্লেষণ করা শুরু হলো। এবং দেখা গেল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা যে ইন্টারাকশন রয়েছে, মিথস্ক্রিয়া রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বিষয়ভিত্তিক সবসময় হয়ে থাকে। এই যে যোগাযোগের মাধ্যমটা রয়েছে, এই যোগাযোগের মাধ্যমও বিশ্লেষিত হতে শুরু করলো। তাহলে এইভাবে ধীরে ধীরে কন্টেন্ট অ্যানালাইসিস কথাটা এলো। এবার আমরা দেখব তাহলে কন্টেন্ট অ্যানালাইসিস কথাটায় আমরা দেখছি কন্টেন্ট অ্যানালাইসিস দুটো ডিফারেন্ট ওয়ার্ড পাচ্ছি। এখানে কন্টেন্ট বলতে যে কোনো ধরনের ইনফরমেশনকে বোঝাচ্ছে, কমিউনিকেশনকে বোঝাচ্ছে। আর অ্যানালিসিস মানে হলো ব্রেকিং ডাউন ইনটু স্মলার এলিমেন্টস। অর্থাৎ কন্টেন্ট মানে হলো ইনফরমেশন আর কমিউনিকেশন। ইনফরমেশন রিটেন টেক্সট হতে পারে, আইকনিক টেক্সট হতে পারে, সিম্বলিক টেক্সট হতে পারে, বিভিন্ন ধরনের টেক্সট। কমিউনিকেশনটা হলো কি না, বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম, যেমন টিভি, রেডিও, ইন্টারনেট রয়েছে, এই সমস্ত হলো কমিউনিকেশনের জায়গা। তাহলে এবার ইনফরমেশনে যখন আমরা রিটেন টেক্সট সম্পর্কে জানতে, রিটেন টেক্সট মানে হলো কি টেক্সট বুক, জার্নালস, নিউজ পেপার এক্সেট্রা, এগুলো হলো কন্টেন্ট। এবার এইগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত যখন করছি তখন সেটাকে বিষয়বস্তু বিশ্লেষণ বলছে। আমাদের শিক্ষাক্ষেত্রে যেহেতু টেক্সট বুক নিয়ে বেশি গুরুত্ব দেখানো হয়, সুতরাং আমরা জানবো যে আমাদের ক্ষেত্রে এই কন্টেন্ট অ্যানালিসিসটা টেক্সট বুক বিশ্লেষণের মধ্যেই পড়বে। এবার বলছে যে এই একজন শিক্ষকের কেন কন্টেন্ট অ্যানালিসিস করা দরকার। কন্টেন্ট অ্যানালিসিস শব্দটা দুটো শব্দ রয়েছে, দুটো শব্দ মিলিত হয়ে তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো তত্ত্বকে ছোট ছোট অংশে ভাগ করা। তার মানে আমাদের টেক্সট বুকের যে কন্টেন্টটা রয়েছে, যে বিষয়বস্তুটা আছে, সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। এটাই হলো কন্টেন্ট অ্যানালিসিস। কিভাবে উপস্থাপন করব, এর একটা নিয়ম রয়েছে। নিয়ম ভিত্তিকভাবে ক্রমানুসারে সাজিয়ে, দ্য সিস্টেমেটিক ওয়েতে, সিকোয়েন্সিয়ালি যখন আমরা প্রত্যেকটা অংশ শিক্ষার্থীর সামনে উপস্থাপন করব তখন সেটা অনেক বেশি কার্যকারী, প্রভাবশালী হয়ে উঠবে। তাই কন্টেন্ট অ্যানালিসিস আমাদের টিচিং লার্নিং প্রসেসে কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাহলে কন্টেন্ট অ্যানালিসিস বলতে কী বোঝালাম না, কন্টেন্ট অ্যানালিসিস হলো এমন একটা শিক্ষণ কৌশল যেখানে কোনো একটি বিষয়বস্তুকে
ছোট ছোট অংশে বিভক্ত করে ইউনিট, ছোট ছোট অংশে বলতে ইউনিটটাকেও আরও ছোট ছোট অংশে সাব ইউনিটে বিভক্ত করে যখন আমরা শিক্ষণ প্রক্রিয়া অগ্রসর হচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট অ্যানালিসিস। এক্ষেত্রে কন্টেন্ট অ্যানালিসিসের অনেকগুলো স্টেপস আছে, সেটা সম্পর্কে আমরা জানব। ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি যে কোনো কবিতা, নামতা মুখস্থ করার সময় কিন্তু সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে তারপরে মুখস্থ করলে কিন্তু সেটা ভালো হয়। অর্থাৎ ছোট ছোট অংশে মুখস্থ করে তারপরে সেটাকে সামগ্রিকভাবে মুখস্থ করলে কিন্তু বিষয়টা আমাদের বোধগম্য হয়। কন্টেন্ট অ্যানালিসিসটা ঠিক সেই রকমই। বিষয়বস্তুটাকে যখন আমরা বিশ্লেষণ করছি, বিশ্লেষণ করার পরে আমরা ছোট ছোট অংশ সম্পর্কে জানার পরে কিন্তু একটা সামগ্রিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি। জ্যাপিয়েজে যেটা তার জ্ঞানমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে বলেছে যে আংশিক থেকে সামগ্রিক, মূর্ত থেকে বিমূর্তর দিকে শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। সেই জন্য একজন শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পাঠদানের পূর্বে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা কি না, কন্টেন্টটাকে, তার বিষয়বস্তুটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে উপস্থাপন করতে হবে। আমরা আগেই জানলাম যে কন্টেন্ট অ্যানালিসিসের হিস্ট্রিতে কী বলা হয়েছে, এটা একটা অনুসন্ধানমূলক গবেষণার পদ্ধতি, অর্থাৎ এটা এক ধরনের রিসার্চ টুল বলা যেতে পারে। সিস্টেমেটিক প্রসেস, কারণ এটা ক্রমানুসারে এটা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উত্তীর্ণ হয়, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ের ক্ষেত্রে সেটা উত্তীর্ণ হয়, অগ্রসর হয়। সেই জন্য এটা একটা সিস্টেমেটিক প্রসেস, এটার একটা নিয়ম আছে, নিয়ম ভিত্তিক প্রসেস। আর বলা হচ্ছে এটা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দু ধরনের বিষয়কেই কিন্তু বিচার করে, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত মান কিন্তু বিশ্লেষণ করা হয় এই বিষয়বস্তু বিশ্লেষণের মাধ্যমে। বিষয়বস্তু বিশ্লেষণকে তাহলে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণ কৌশল হিসাবে শ্রেণীকক্ষে উপস্থাপন করছি, এবং কিভাবে উপস্থাপন করব সেটা বলার আগে বলা বাহুল্য যে বেরেলসন এবং কার্লিঙ্গারের ডেফিনেশন এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্টেন্ট অ্যানালিসিস বিভিন্ন স্টেপের মাধ্যমে পূর্ণ করা হয়ে থাকে। কী কী স্টেপ? প্রথমে একটা বিষয় নির্বাচন করতে হবে। প্রথমেই কিন্তু একটা বিষয়কে নির্বাচন করতে হবে, কারণ আমরা যে কোনো বিষয়ে তো কন্টেন্ট অ্যানালিসিস করতে পারবো না, কারণ একটা পাঠ্য বিষয়কে নির্বাচন করতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, সায়েন্স, এই পাঠ্য বিষয়টাকে নির্বাচন করার পরে বিষয়বস্তু নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন ক্লাসের কোন সাবজেক্টটা পড়াচ্ছি। সাপোজ আমি ইভিএস নিলাম, ইভিএসে ক্লাস 3-এর একটা বিষয় সম্পর্কে পড়াচ্ছি ঘরবাড়ি, এটা বিষয়বস্তু নির্বাচন হয়ে গেল। বিষয়বস্তু নির্বাচনের পর আমরা আগেই বলেছি যে শিক্ষার্থী যেমন বোধগম্য করবে, তেমন শিক্ষকও কিন্তু সেই বিষয়বস্তুটার সম্পর্কে গভীর জ্ঞান রাখবে। যেটা পড়াতে যাবে সেই বিষয়বস্তুটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ, একটা ছবি কিন্তু শিক্ষকের মনে থাকবে। তারপরে আসছে কি, ছোট ছোট অংশে বিভক্ত করা, অর্থাৎ কন্টেন্টটাকে এককে ভাগ করা, ইউনিটে ভাগ করা। একটা টোটাল বিষয়বস্তুকে প্রথম যে ভাগটা হয় সেটাকে বলা হয় ইউনিটে ভাগ করা। তারপরেই আসছে সেই ইউনিটটাকে যদি প্রয়োজন হয় আরও ছোট ছোট কিছু অংশে বিভক্ত করতে হবে, যেটাকে বলা হয় সাব ইউনিট। হলো ইউনিট, সাব ইউনিটে ভাগ হলো। ইউনিট সাব ইউনিটে ভাগ করার পরে যে বিষয়বস্তুটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো নির্দেশ দানের উদ্দেশ্য। কেন আমি এই সাব ইউনিটটা পড়াবো, কেন আমি এই ইউনিটটা পড়াবো, সেই উদ্দেশ্যটা 4টে ভাবে বা 4টে আচরণগত ক্ষেত্রে উপস্থাপন করব। জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। এছাড়াও অনুভূতিমূলক ক্ষেত্রে এর উদ্দেশ্যগুলি কী হবে এবং সঞ্চালনমূলক ক্ষেত্রে উদ্দেশ্যগুলি কী হবে সেটা সম্পর্কে বলবো।
তারপরেই আসছে নির্দেশ দান সহায়ক উপকরণ। নির্দেশ দান সহায়ক উপকরণ কি করতে হবে না, আমি কিভাবে ওই সাব ইউনিটটাকে উপস্থাপন করব সেইটাকে মানে কি দ্বারা কিভাবে উপস্থাপন করব, ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা না নন ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা, সেটা আমরা ঠিক করব সেই সাব ইউনিটের জন্য। তারপরে আসছে কি টিচিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ শিক্ষণ কৌশল। লেকচার মেথডে পড়াবো, প্রজেক্ট মেথডে পড়াবো, ডিসকভারি মেথডে পড়াবো, এক্সপেরিমেন্টাল মেথডে পড়াবো, কোন মেথডে পড়াবো সেটা আমি আগে থেকে নির্ধারণ করে নিচ্ছি। এরপরেই আসছে কিন্তু মূল্যায়ন। মূল্যায়নের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমি এই সাব ইউনিটটা যে পড়ালাম, প্রত্যেকটা সাব ইউনিটের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলি নির্ধারণ করা হবে। এবং মূল্যায়ন করার আগে কিন্তু আরও দুটো কলাম আছে, সেটা হলো পিরিয়ড সংখ্যা। অবশ্যই প্রত্যেকটা সাব ইউনিটের জন্য কতটা সময় নির্ধারণ করতে হবে সেটাও কিন্তু কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়ে। অর্থাৎ সময় মানে একটা পিরিয়ড আমরা জানি 40 মিনিট, তাহলে একটা পিরিয়ড লাগবে না দুটো পিরিয়ড লাগবে, সেই অনুযায়ী নির্ধারণ করতে হবে। এবং ওই ইউনিটটা যতগুলো সাব ইউনিট আছে, যদি 4টে সাপোজ সাব ইউনিটে ভাগ করা থাকে ইউনিটটাকে, যেমন এটা একটা ইউনিট, এই ইউনিটটাকে আমি 4টে সাব ইউনিটে ভাগ করেছি। প্রত্যেকটা সাব ইউনিটের জন্য আমার একটা করে পিরিয়ড ধরা রইল, তাহলে মোট পিরিয়ড করতে হলো 4টে। মোট পিরিয়ড সংখ্যাটাও লিখতে হয়। এবং আমরা জানি যে প্রত্যেকটা ক্লাস যেহেতু 40 মিনিটস, তো টাইমটা সেই অনুযায়ী ক্যালকুলেট হয়ে যায়। তারপরে করতে হবে আমাদের মূল্যায়নটা। মূল্যায়ন কি করব না, কিভাবে সাব ইউনিটটা পড়ালাম, সেই সাব ইউনিটে ওরা আমার যে নির্দেশদানের উদ্দেশ্যগুলি ছিল সেটা কতটা ফুলফিল হয়েছে সেটা জানার জন্য আমাকে অবভিয়াসলি ইভ্যালুয়েট করতে হবে সেই জিনিসটাকে। ইভ্যালুয়েট করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট সম্পর্কে কিছু কমেন্ট দেবো, যেটা মন্তব্যের আন্ডারে থাকবে। তো এইভাবে আমাকে কন্টেন্ট অ্যানালিসিসটা পুরোপুরিভাবে সাজাতে হবে। State briefly some importance of such analysis in teaching and give an example, at least one example in this analysis. তো আমাদের কন্টেন্ট অ্যানালিসিস সম্পর্কে আমরা পড়ার পরে এবং তার স্টেপ সম্পর্কে জানার পরে এবার আমাদের জানতে হবে যে কী গুরুত্ব রয়েছে শিক্ষণ প্রক্রিয়ায়, এই বিষয়বস্তু বিশ্লেষণের কী গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্ব সম্পর্কে যেটা বলবো সেটা হলো শিক্ষণ বিন্দু নির্ধারণ করা। অর্থাৎ টিচিং পয়েন্টসকে নির্ধারণ করতে পারি তখনই যখন আমরা একটা টোটাল বিষয়বস্তুকে অনেকগুলো অংশে ভাগ করতে পারছি। টিচিং বিন্দু বলতে কী বোঝাচ্ছে না, কোন বিষয়টার ওপরে আমরা গুরুত্ব দেবো, কোন বিষয়টার দিকে বেশি নজর দিতে হবে, কোন বিষয়টার দিকে কম নজর দিতে হবে, কোন বিষয়টাকে আগে উপস্থাপন করব শিশুদের কাছে, কোন বিষয়টাকে পরে উপস্থাপন করব। শিক্ষক হিসাবে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কন্টেন্ট অ্যানালিসিস আমাদের এই শিক্ষণ বিন্দুটাকে নির্ধারণ করে দিতে সাহায্য করে। সেকেন্ড আসছি প্রত্যেকটি অংশের সমান গুরুত্ব। অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করার ফলে কোনো একটা অংশ কিন্তু পড়ানো হবে না বা সেটা বাদ চলে যাবে এই বিষয়টা ভয় থাকে না। প্রত্যেকটি অংশে বিষয়বস্তুর প্রত্যেকটা অংশেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হয়ে থাকে কন্টেন্ট অ্যানালিসিসের ফলে। সেকেন্ড আসছে এটা খুব সহজ এবং সরল, কারণ এটা অনেক বেশি বোধগম্য শিশুদের কাছে বা শিক্ষার্থীদের কাছে। কারণ শিক্ষক যেহেতু ছোট অংশে ভাগ করে উপস্থাপন করছে, তাই জন্য ওই অংশটা সম্পর্কে সে ভালো করে জানতে পারছে, তারপরে পরবর্তী অংশ সম্পর্কে জানতে পারছে। এইভাবে প্রত্যেকটা অংশ জানার পরে সামগ্রিকভাবে সেটা জানতে পারছে এবং সেটাকে উপস্থাপন করলে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে এই কারণেই যে শিক্ষার্থী প্রত্যেকটা অংশে সমান মনোযোগ আগ্রহ দিতে পারছে। তাই এটা সহজ ও সরল। তারপরে আসছে অর্থপূর্ণ। অবশ্যই যখনই শিক্ষার্থীর কাছে সেটা বোধগম্য হচ্ছে তখন শিক্ষণ সম্পন্ন হচ্ছে, অর্থাৎ জ্ঞান অর্জন করাটা সার্থক হচ্ছে, তাই জন্য সেটা অর্থপূর্ণ হয়ে উঠছে শিক্ষার্থীর কাছে। তাই জন্যই তো শিক্ষণ সম্পন্ন হচ্ছে, অর্থপূর্ণ হচ্ছে বলেই শিক্ষণ সম্পন্ন হচ্ছে এবং এটা তাৎপর্যপূর্ণ বটে।
তারপরে বলছে এটা শিশু কেন্দ্রিক, স্বাভাবিক, এটা শিশু কেন্দ্রিক। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই, আধুনিক শিক্ষা ব্যবস্থাটাই শিশু কেন্দ্রিক। আর এই কন্টেন্ট অ্যানালিসিসটা কিন্তু শিক্ষকের স্বার্থের সাথে সাথে শিক্ষার্থীর স্বার্থও দেখা হয়, এবং বিশেষ করে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনের ওপরে কিন্তু জোর দেওয়া হয়, তাই এটা শিশু কেন্দ্রিক। তারপরে বলছে নির্ধারিত শিক্ষণ কৌশল ও সহায়ক উপকরণ, অর্থাৎ এই কন্টেন্ট অ্যানালিসিস করার ফলেই কিন্তু নির্দেশদানের যে উদ্দেশ্যটা বা শিক্ষাদানের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা যেমন ফুলফিল করা যাচ্ছে, তেমনভাবেই কিন্তু শিক্ষণ কৌশলও স্থির করা যাচ্ছে যে কোন কৌশলে কোন অংশটা বা কোন ইউনিটটা, কোন সাব ইউনিটটা কোন কৌশল অ্যাপ্লাই করবো সেটা কিন্তু তখনই বোঝা যাচ্ছে, এবং সহায়ক উপকরণও তার সাথে ব্যবহার করা যাচ্ছে। এই ধরনের এক্সাম্পলের মধ্যে হলো ক্লাস 3 যদি ধরি, আমাদের ঘরবাড়ি বলে একটা অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে এই আমাদের ঘরবাড়িকে অনেকগুলো ছোট ছোট ইউনিটে ভাগ করতে পারি। যেমন কীভাবে পাকা বাড়ি তৈরি হয়, কীভাবে মাটির বাড়ি কেমন দেখতে হয়, তারপরে বাড়ির আশপাশটা কেমন থাকা উচিত, তারপরে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, এই সমস্ত সম্পর্কে কিন্তু এই ঘরবাড়ি ও ইউনিটটায় পড়ি। এই ইউনিটটাকে আমরা অনেকগুলো ছোট ছোট অংশে, অনেকগুলো ছোট ছোট সাব ইউনিটে তাই জন্য ভাগ করতে পারি, এবং সামগ্রিক একটা কনসেপ্ট স্টুডেন্টদের কাছে উপস্থাপন করতে পারি। What do you understand by instructional objectives? Instructional objectives হলো নির্দেশদান উদ্দেশ্য বলি, অর্থাৎ শিক্ষক কেন শিক্ষাদান করবেন এই প্রশ্নটা যখনই আসছে তখনই কিন্তু শিক্ষণের জন্য একটা উদ্দেশ্য প্রয়োজন হচ্ছে, অর্থাৎ শিক্ষণকে একটা উদ্দেশ্যমুখী দিক দিতে হচ্ছে। আমরা জানি যে কোনো একটা কাজের পেছনে কিন্তু উদ্দেশ্য না থাকলে সেই কাজে আগ্রহ থাকে না। সুতরাং যখনই আমরা উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করি তখনই কিন্তু সেই কাজটা উন্নতির দিকে অগ্রসর হয়। এবার শিক্ষারও আমরা জানি একটা কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। লক্ষ্যর ক্ষেত্রে থেকে দুটো ভাগে ভাগ করা যায়, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। লক্ষ্য হলো পরিধিটা অনেক ব্যাপক লক্ষ্যের, কিন্তু তার আন্ডারে থাকে কিছু কিছু উদ্দেশ্য, অবজেক্টিভস। সেই রকমই এই অবজেক্টিভসগুলো, এই গোলগুলো যখন অ্যাচিভ করার হয় তখন আমাদের সাহায্য করে কারিকুলাম। তাহলে এডুকেশনের গোল অ্যাচিভ করতে সাহায্য করে কারিকুলাম। তাহলে পাঠদানের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা যখন আমরা ফুলফিল করতে পারবো তখন কি হবে? প্রভাবশালী কার্যকারী শিক্ষণ প্রক্রিয়া হবে। সুতরাং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কিন্তু পাঠদানে আর কন্টেন্ট অ্যানালিসিসের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস আমরা যখন ম্যাক্রো টিচিং প্র্যাকটিস করতে গেছি তখন আমরা কিন্তু সেখানে লিখেছি যে কী ধরনের উদ্দেশ্য, নির্দেশদান উদ্দেশ্যগুলি রাখতে হবে। সেখানে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা সাধারণ উদ্দেশ্য বলি, একটা বিশেষ উদ্দেশ্য বলি। সাধারণ উদ্দেশ্য বলির ক্ষেত্রে কি বলেছিলাম না, যে বিষয়টা সম্পর্কে পড়ছি সেই বিষয়টা থেকে আমরা কি জানতে পারি। ধর আমরা বিজ্ঞান সম্পর্কে পড়ছি, তাহলে বিজ্ঞান থেকে আমরা কি কি জেনারেল নলেজ পাচ্ছি, সেটা হলো সাধারণ উদ্দেশ্য। আর বিশেষ উদ্দেশ্য হলো সায়েন্সের বা বিজ্ঞানের যে পার্টিকুলার ইউনিটটা পড়াবো সেই ইউনিটটা থেকে আমরা কি কি জানতে পারবো, শিক্ষার্থী কি কি শিখতে পারবে, একজন শিক্ষক হিসাবে কি কি সে শেখাতে পারবে সেই ইউনিটটা থেকে, সেটা হবে কিন্তু বিশেষ উদ্দেশ্য। এবার এই নির্দেশদানের উদ্দেশ্য কিন্তু সবসময় নির্ভর করে কিন্তু বিহেভিয়ারাল অবজেক্টিভসের ওপরে। বিহেভিয়ারাল অবজেক্টিভস বলতে গেলে আমাদের ব্লুমস ট্যাক্সোনমির ওপরে আলোকপাত করতে হবে। বেঞ্জামিন ব্লুম তার ট্যাক্সোনমিতে বলেছেন যে একজন শিশু 3টি ক্ষেত্র দিয়ে কিন্তু জ্ঞান অর্জন করে। সেই 3টি ক্ষেত্র কি? প্রথমটা হলো কগনিটিভ ডোমেন। প্রথম ক্ষেত্রটা হলো কগনিটিভ ডোমেন।
সেকেন্ডটা হলো অফেক্টিভ ডোমেন। আর থার্ডটা হলো সাইকোমোটর ডোমেন। এই তিনটি ক্ষেত্রের মাধ্যমে একজন শিশু জ্ঞান অর্জন করে। এটা বেঞ্জামিন ব্লুম তার ট্যাক্সোনমিতে বলেছেন। কগনিটিভ ডোমেন কি? অর্থাৎ জ্ঞানমূলক ক্ষেত্র। জ্ঞানমূলক ক্ষেত্রে কি বলছে না, বেঞ্জামিন ব্লুম 6টি জ্ঞান আহরণের 6টি ধাপের কথা বলেছেন। এই 6টি ধাপ হলো প্রথমে আসছে রিমেম্বার। বলছে এই 6টি ধাপের মধ্যে দিয়ে একজন শিশু জ্ঞান অর্জন করতে পারে, এবং এটা পিরামিড আকারে এই জন্য দেখানো হয়, এটার চূড়ায় যেটা যে মানে যে লেভেলটা থাকে সেই লেভেলটাই কিন্তু বলা হয় সেটাকে মাস্টারি লেভেল। অর্থাৎ এই পর্যায়ে পৌঁছানোর পরে, জ্ঞানের এই পর্যায়ে পৌঁছানোর পরে কিন্তু একজন শিক্ষার্থী সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে বলে ধরে নেওয়া যায়। তার সবথেকে নিচের লেভেলকে মেমোরি, অর্থাৎ কোনো কিছুকে মনে করা, কোনো কিছু রিকল করা, কোনো কিছু রেকগনাইজ করা, কোনো কিছু আইডেন্টিফাই করা। এবং এই রিমেম্বারের স্তরটাতে, স্টেজটাতে সবসময় কিন্তু একটা ফ্যাকচুয়াল থিং কাজ করে। এখানে কিন্তু যা মনে আছে, যা মেমোরাইজ করেছে একজন শিক্ষার্থী, সেটাই কিন্তু বলতে পারবে। অর্থাৎ একজন শিশুকে যদি তুমি কোনো প্লেসের নাম, কোনো কালার সম্পর্কে, কোনো শেপ সম্পর্কে জ্ঞান দাও, জ্ঞান অর্জন করে সেক্ষেত্রে শুধুমাত্র সেই কালারের নামটা বলতে পারবে। তাকে কোনো শহরের নাম জিজ্ঞেস করলে সেই নামটা বলতে পারবে। হিস্টোরিক্যাল কোনো ডেট সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, সেই ডেটটা যখন বলতে পারছে, সেটা কীভাবে বলতে পারছে, তাই রিকল করে বলতে হচ্ছে, অর্থাৎ রিমেম্বার। এটা হলো বেসিক থিং, আর এটা ফ্যাকচুয়াল থিং। এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আসে না, আসে পরের ধাপে। আন্ডারস্ট্যান্ড, বোঝা, বোধগম্য করা, অর্থাৎ কোনো জিনিসকে শুধুমাত্র মুখস্থ করা নয়। এই পোর্শনে শিশুর যে জ্ঞানমূলক বিকাশ হয় রিমেম্বারের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে কি শুধুমাত্র শিশু মেমোরাইজ করছে কোনো জিনিস, যেমন কবিতা মুখস্থ করছে, নামটা মুখস্থ করছে, এইগুলোকে এই স্তরে দেখানো হচ্ছে। কিন্তু যখনই শিশু সেইটা সম্পর্কে বুঝতে শুরু করবে, তখনই কিন্তু সে এই আন্ডারস্ট্যান্ড লেভেলে পৌঁছে গেছে। অর্থাৎ এক্ষেত্রে কেন হচ্ছে, কোনো কাজ কেন হচ্ছে, কার্যকারণ বিশ্লেষণ করতে পারছে, ব্যাখ্যা করতে পারছে, কিভাবে হচ্ছে, কেমনভাবে হচ্ছে, এই বিষয়গুলোকে যখন সে প্রশ্ন করছে বা এই বিষয় সম্পর্কে যখন প্রশ্ন করছে, তার মানেই জানতে হবে সে সেই বিষয়টা সম্পর্কে বুঝেছে, তাই প্রশ্ন করছে। বা যখন পরীক্ষাতে কোয়েশ্চেন দেওয়া হয় যে মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে পতনের কারণ সম্পর্কে লেখো, তাহলে কারণটা তো তাকে ব্যাখ্যা করতে হবে। সে যদি বুঝতেই না পারে সেই পতনটা কেন হয়েছিল, তাহলে সে কারণটা ব্যাখ্যা করতে পারবে না। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সবসময় আসে রিমেম্বারের পরে। এক্ষেত্রে কিন্তু জ্ঞানমূলক দিকে ধীরে ধীরে বিকাশ ঘটছে। আন্ডারস্ট্যান্ডিংয়ের পর আসছে অ্যাপ্লাই। এখানে শিশু যা শিখেছে সেটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে। একটা শিশু যদি কোনো একটা ফ্রুটসের নাম ধরো শিখলো, রিমেম্বারে শিখলো, সে অ্যাপেল সম্পর্কে শিখলো, সে অ্যাপেলের সাইজ জানে, অ্যাপেলের কালার জানে, অ্যাপেলের শেপটা সম্পর্কে জানে, এইটুকুনি জানে। তারপরে সে যখন সেটাকে খেয়ে বুঝতে পারলো তার টেস্টটা কেমন, তার বাইরের পোর্শনটা কেমন, ভেতরের পোর্শনটা কেমন টেস্ট, সেটা জানলো, আন্ডারস্ট্যান্ড করলো। আর কি জানলো, তাতে কটা বীজ আছে, এটা সম্পর্কে জানলো। এবার সে অ্যাপ্লাই করছে কিভাবে না, সে যখন দেখলো যে না এটা খেতে ভালো, সে তার বন্ধুদের সাজেস্ট করলো,
অ্যাপেলটা খাওয়ার জন্য, তাহলে সে বাস্তবে সেটা অ্যাপ্লাই করছে, সে জানছে যে আমিও খাচ্ছি তার মানে এটা ভালো, তাহলে অন্যজনকেও খাওয়া উচিত, আমরা অ্যাপ্লাই করছে বর্তমানে। এরপরে আসছে এই লেভেল পর্যন্ত হলো বেসিক জিনিস, জ্ঞান, বোধ, প্রয়োগ। আমার এই তিনটে আচরণগত উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। এরপরে আসছে যে তিনটে লেভেল, সেটা হলো মাস্টারি লেভেল, অ্যানালাইজ করা, তারপরে ইভ্যালুয়েট আর ক্রিয়েট। এক্ষেত্রে আমি সেই উদাহরণটাই নিই, একজন শিশু অ্যাপ্লাই করার পরে অ্যাপেলটাকে, তারপরে সে কী করলো, অ্যাপেলটার বাইরের খোসাটা কেমন, তার পাল্পটা কেমন, কেন খোসাটা খেতে হয় না, কেন ভেতরের পাল্পটা খেতে হয়, কতগুলো বীজ আছে, তার মানে এটাকে কি বলা হয়, এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট অংশ নিয়ে সে আলোচনা করছে বা বিশ্লেষণ করছে, সেটাই হলো অ্যানালাইসিস। অর্থাৎ তার পুরোপুরিভাবে সেটা সম্পর্কে জ্ঞান হয়ে গেছে, তার মধ্যে কী ধরনের ভিটামিনস আছে সেটা সম্পর্কে জেনেছে, আরও কী কী থাকতে পারে সেটা সম্পর্কে সে এই অ্যানালিসিস পোর্শনে বিশ্লেষণ করছে এই বিষয়টা নিয়ে। তারপরে কি করছে, ইভ্যালুয়েট, মূল্যায়ন করছে। কিভাবে মূল্যায়ন করছে না, এই ফ্রুটটা অন্য ফ্রুটের থেকে কতটা ভালো, কম্পেয়ার করছে কতটা ভালো, কোন কোন দিক থেকে ভালো, বা কতটা খারাপ, কোন কোন দিক থেকে খারাপ, বা কতটা আরও কি থাকলে ভালো হতো, এই ক্রিটিসাইজ করছে, কম্পেয়ার করছে। এই বিষয়গুলি যখন আসে তখনই এটা মূল্যায়ন পর্যায়ের মধ্যে পড়ে, তার মানে সেটা মূল্যায়ন করছে। এবার যখন শিক্ষার্থী বা শিশু যখন ওই বিষয়টার ওপর কোনো কিছু নতুন সৃষ্টি করছে, তখনই সে পৌঁছে যাচ্ছে ক্রিয়েট লেভেলে। যেমন অ্যাপেলটা নিয়ে সে যদি কোনো কাস্টার্ড বানায়, কোনো অ্যাপেল পাই বানায়, তার মানে নতুন কিছু খাবার তৈরি করছে, তো ক্রিয়েট করছে, সৃষ্টি করছে, সুতরাং সেটা ক্রিয়েটের মধ্যে পড়ছে। তাহলে এই হলো কগনিটিভ ডোমেনের 6টা স্তর, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, অ্যানালিসিস, ইভ্যালুয়েট, ক্রিয়েট। প্রথমে আমরা বাংলায় যেটা আমাদের ডিএলএড কোর্সে যে 4টে আচরণগত দিকের কথা বলা হয়েছে, প্রথমে আসছে জ্ঞান, বোধ, প্রয়োগ। কিন্তু দক্ষতার ক্ষেত্রে কি, এই যে ক্রিয়েট, ইভ্যালুয়েট, অ্যানালিসিস রয়েছে, এই তিনটেই হলো মাস্টারি স্টেজ, সেই জন্য এটা হলো দক্ষতামূলক স্তর। ঠিক আছে, এবার আসছি আমরা অনুভূতিমূলক স্তরে ক্ষেত্রে, অর্থাৎ অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনটাও কিন্তু ঠিক সেমভাবেই কতগুলো স্তরে ভাগ করা রয়েছে, এবং এটাও কিন্তু এই পিরামিড আকারে ভাগ করা রয়েছে। এটার 5টা স্তর আছে, এটারও 5টা স্তর আছে। এই 5টা স্তর অবতরণ করলেই কিন্তু একজন শিক্ষার্থী অনুভূতির দিক থেকে সে পাণ্ডিত্য অর্জন করছে। এই 5টা স্তরের মধ্যে সবথেকে নিচের স্তরে রয়েছে রিসিভিং, অর্থাৎ সে কোনো কিছু শুনছে মন দিয়ে এবং শুনতে আগ্রহী হচ্ছে, রিসিভ করছে, জ্ঞানটা সংগ্রহ করছে, এই স্টেজে সে সেটাই করে। তারপরের স্তরটায় আসছে সে রেসপন্স করছে, অর্থাৎ যেটা শিখলো সেটার পরিপ্রেক্ষিতে যদি শিক্ষক শিক্ষার্থীকে কোনো প্রশ্ন করে, সে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, বা যেটা জ্ঞান অর্জন করলো তার যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে সেটা সে প্রতিক্রিয়া করছে, রেসপন্স করছে। তাহলে রিসিভ করছে, বেসিক লেভেলে সে রিসিভ করছে, তারপরে সে রেসপন্স করতে পারছে, তারপরে কি করছে, ভ্যালুইং, অর্থাৎ সে যেটা শিখলো সেটাকে মূল্য দিতে জানছে, অর্থাৎ যে জ্ঞানটা জানলো সেই জ্ঞানটা কতটা তার কাছে ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে সে অবগত হচ্ছে, সুতরাং তার জ্ঞান সম্পর্কে সে মূল্য দিতে জানছে, এটা ভ্যালুইং এই স্টেজে রয়েছে। তারপরে অর্গানাইজিং, অর্গানাইজিং স্টেজে কি হচ্ছে, সে যে মূল্যবোধ গড়ে তুলেছে সেই জ্ঞান সম্পর্কে, সেই মূল্যবোধের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কি না,
কোনো মিথ্যে আছে কিনা বা এর আরও সত্যতা কী রয়েছে, এই বিভিন্ন বিষয় সম্পর্কে সে অবগত হচ্ছে এবং সে দ্বন্দ্ব দূর করছে। এই ভ্যালু করার পরে সে যে বিষয়টা সম্পর্কে ভ্যালু করছে বা মূল্য দিচ্ছে, সেটার মধ্যে আরও যে খামতিগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে এই অর্গানাইজিং স্টেজে গিয়ে সে পুরোপুরিভাবে সেট আপ করে দিচ্ছে বিষয়টাকে। তারপরে আসছে ক্যারেক্টারাইজ বাই ভ্যালু, অর্থাৎ যে মূল্যবোধ সে মানে যে বিষয়টা সম্পর্কে সে মূল্য দিয়েছে, যে মূল্যবোধটা গড়ে উঠেছে, এই মূল্যবোধটা নিজের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সে জড়িত হয়ে যাচ্ছে এই বিষয়তে, অর্থাৎ মূল্যবোধ দ্বারা সে পরিচালিত হচ্ছে, তার আচরণটা মূল্যবোধ দ্বারা পরিচালিত হচ্ছে। এই স্টেজে কিন্তু কোলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রেও অনেকটা বলা যায়, কারণ নৈতিক বিকাশ যখন ধীরে ধীরে ডেভেলপ করছে এই অনুভূতিমূলক ক্ষেত্রে কিন্তু সেটার একটা প্রভাব বিস্তার করে এবং নৈতিকতাই কিন্তু শিক্ষার মানে একটা লেভেলের পরে শিক্ষার্থীকে পরিচালনা করে। এখানেও তেমন এই ভ্যালুটা কিন্তু শিক্ষার্থীকে তার আচরণে পরিচালনা করতে সাহায্য করছে। এটা হলো অ্যাফেক্টিভ ডোমেন। এরপরে আসছে সাইকোমোটর ডোমেন। এটা হলো লাস্ট ডোমেন। এই সাইকোমোটর ডোমেনেও 5টা স্তর আছে। বলছে যখন আমরা জ্ঞান অর্জন করছি সেটা তো জ্ঞানমূলক ক্ষেত্র হচ্ছে, সেই জ্ঞান অর্জনের ফলে আমাদের সঞ্চালনমূলক কি বিকাশ ঘটছে? নিশ্চয়ই শুধুমাত্র ভাবনা চিন্তা করে সেটা বসে থাকছি না, থিঙ্কিং লেভেল বাড়ছে বসে রয়েছি না, থিঙ্কিং লেভেলের সাথে সাথে আমরা হাতে কলমে কাজটাও শিখছি। সুতরাং এই সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রেও কিন্তু 5টা ধাপ আছে শেখার। প্রথম ধাপে কি হচ্ছে, ইমিটেট। এখানে ইমিটেট ঠিক বলবো না, ইমিটেশন বলবো, বিকজ এখানে অ্যাকশন ভার্ব ইউজ করা হয়নি। এক্ষেত্রে ইমিটেশন অর্থাৎ অনুকরণ। অনুকরণ বলতে কি, একটা বাচ্চা প্রথমে কিন্তু তার বড়দের থেকে যা দেখে তাই শেখে, অর্থাৎ অনুকরণ করে পুরোপুরিভাবে। এটা হলো তাহলে তার সাইকোমোটর ডোমেনের ইমিটেশন স্টেজ। তারপরে সে কি করছে, ম্যানিপুলেশন, অর্থাৎ যেটা দেখেছে সেটাকে মনে করে অন্য একটা স্থানে উপস্থাপন করছে। অর্থাৎ এই ছোটদের মধ্যে দেখতে পাওয়া যায় বিশেষ করে তার শিক্ষককে অনুকরণ করা। শিক্ষককে কখন অনুকরণ করছে, বাড়িতে যখন যাচ্ছে তখন শিক্ষকের মতো করেই কথা বলছে, সেইভাবে শাড়ি পরে সেজে গুজে কথা বলছে। এই যে অনুকরণটা করছে এটা কিন্তু ম্যানিপুলেশন স্টেজে আসছে। প্রথমে ইমিটেশন হলো সামনে যা দেখছে তাই করছে, আর ম্যানিপুলেশন হলো যা দেখেছে সেটাকে মনে রাখছে, দিয়ে অন্য কোনো স্থানে রিকল করে সেটাকে অনুকরণ করছে। সেটা হলো ম্যানিপুলেশন স্টেজ। তারপর আসছে প্রিসিশন, অর্থাৎ কারোর হেল্প ছাড়া কোনো কাজ করতে পারছে, যে কাজটা শেখানো হয়েছে সেটা কারোর হেল্প ছাড়া যখন করতে পারছে তখন সেটাকে প্রিসিশন স্টেজ বলছে। তারপরে আসছে আর্টিকুলেশন, অর্থাৎ এই স্টেজে সে যেটা অনুকরণ করেছে, তারপরে ম্যানিপুলেট করেছে, তারপরে সেটা কারোর সাহায্য ছাড়াই যখন করতে সম্পন্ন হয়েছে, আর্টিকুলেশন স্টেজে সে পুরোপুরিভাবে সেটায় পাণ্ডিত্য অর্জন করেছে, অর্থাৎ এটা হলো মাস্টারি লেভেল। এই লেভেলের পরেই আসছে ন্যাচারালাইজেশন, অর্থাৎ সে যে কাজটা করছে সেটা নিজে নিজে করছে, সেটা কোনো ভাবনা চিন্তা করে তাকে করতে হচ্ছে না, সেটা ভেতর থেকে মন থেকেই আসছে কাজটা করার জন্য, এবং সে সবসময় কনসিয়াস থাকছে, সবসময় কনসিয়াস থাকছে না সেই বিষয়। এই হলো ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসের 3টে ডোমেন অনুযায়ী, এই 3টে ডোমেন অনুযায়ী কিন্তু একজন শিক্ষককে নির্দেশ দানের উদ্দেশ্যবলীগুলোকে সাজাতে হয়। যেখানে আমরা চার্টেতে দেখতে পাবো যে জ্ঞানমূলক, বোধমূলক,
দক্ষতা প্রয়োগমূলক, দক্ষতামূলক, তারপরে অনুভূতিমূলক, সঞ্চালনমূলক জায়গাগুলো করা রয়েছে নির্দেশদান উদ্দেশ্যে। তো এইভাবে এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু সেই উদ্দেশ্যগুলো স্থির করতে হবে। Why are such objectives important in teaching learning across the curriculum? কেন এই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসটা ইম্পর্ট্যান্ট সেটা জানতে গেলে প্রথমে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ সম্পর্কে ছোট করে আরেকবার বলে দিই। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস হলো এমন এক ধরনের অবজেক্টিভস যেটা টিচিং লার্নিং প্রসেসকে এফেক্টিভ এবং অনেক বেশি কার্যকরী করে তুলতে সাহায্য করে। তাই জন্য টিচিং স্ট্র্যাটেজিসটা নির্ধারণ করতে সাহায্য করে। এই উদ্দেশ্য কি কি উদ্দেশ্য রাখছি, যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আমরা টিচিং স্ট্র্যাটেজিসগুলোকেও কিন্তু নির্ধারণ করতে পারবো। তারপর যে শিক্ষার্থীকে একটা পারপাস দেয়, যে কেন তুমি পড়বে, কেন তুমি পড়ছো, এই বিষয়টা সম্পর্কে, এই সাব ইউনিটটা সম্পর্কে কেন পড়ছো, সেই পারপাসটা দেয়। আর শিক্ষককে ইভ্যালুয়েট করতে সাহায্য করে, অর্থাৎ ইভ্যালুয়েশন প্রসেসটাকে অনেক বেশি সহজ করে দেয়, মূল্যায়ন প্রসেসটাকে শিক্ষকের কাছে অনেক বেশি সহজ করে দেয়। আর হলো বিভিন্ন ধরনের সোর্সেস ইউজ করার চান্স থাকে এখানে। যে উদ্দেশ্য বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল চেঞ্জেসের ওপরে ডিপেন্ড করে তৈরি হয়, সেই জন্য বিভিন্ন ধরনের সোর্সেস এখানে ইউজ করা হয়। এতক্ষণ আমরা কন্টেন্ট অ্যানালিসিস সম্পর্কে পড়লাম, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস সম্পর্কে পড়লাম। এখানে তোমাদের কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছি। প্রথম কোয়েশ্চেন হলো ডিসক্রাইব স্টেপস অফ কন্টেন্ট অ্যানালিসিস, অর্থাৎ যে স্টেপসগুলোর কথা তোমাদের বলেছি কন্টেন্ট অ্যানালিসিসে, সেই স্টেপসগুলো তোমাদের ডেসক্রিপশন দিতে হবে। আর সেকেন্ড হলো ডিজাইন আ কন্টেন্ট অ্যানালিসিস অন এনি সাবজেক্ট অফ এনি ক্লাস, যে কোনো ক্লাসের 1 থেকে 8 পর্যন্ত এলিমেন্টারি যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টের ওপরে এই কন্টেন্ট অ্যানালিসিস ডিজাইন করতে হবে। ছকটা দিয়ে দিয়েছি তোমাদের, স্টেপসটা তোমরা জানো, সেই অনুযায়ী ডিজাইন করবে। সেকেন্ড কোয়েশ্চেন আসছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কনসেপ্ট ম্যাপিং? কনসেপ্ট ম্যাপিং কাকে বলে? ধারণা মানচিত্রায়ন, সেটা সম্পর্কেও পড়েছি, কিছুটা বলেছি। কাকে বলে, কি বোঝো কনসেপ্ট ম্যাপিং সম্পর্কে, সেটা সম্পর্কে ছোট করে লিখতে হবে। এবং চক আউট আ কনসেপ্ট ম্যাপ অন এনি সাবজেক্ট অফ ক্লাস 8। ক্লাস 8-এর যে কোনো একটা সাবজেক্ট যে বা একটা টপিক নিয়ে তার উপরে কনসেপ্ট ম্যাপ বানাতে হবে। তোমার যদি কনসেপ্ট ম্যাপিংয়ের কথাটা বললাম, তাহলে কিভাবে কনসেপ্ট ম্যাপিংটা করবে ক্লাস 8-এর যে কোনো সাবজেক্টের ওপরে, এই 3 ধরনের ম্যাপের ওপর বেস করে তৈরি করতে পারো কনসেপ্ট ম্যাপ। ফ্লো চার্ট কী বলছে না, প্রসেস বেসড হয় ফ্লো চার্ট। যখন পরপর কোনো কাজ একটার সাথে আরেকটা রিলেটেড রয়েছে, সেটাকে পরপর সাজানো হচ্ছে, এটা প্রসেসিংয়ে রয়েছে। যেমন কম্পিউটারে হয় না, ইনপুট দিতে হয়, তারপরে প্রসেস করতে হয়, তারপরে আউটপুট দিতে হয়। ইনপুটের পরেই আউটপুট চলে আসে না, প্রসেসিং থাকে। সো একটা কাজের পরে আরেকটা কাজ আসছে, তারপরে আরেকটা কাজ হচ্ছে। এরকম যখন প্লান্ট গ্রো করছে, এই যে প্লান্ট গ্রোয়ের প্রসেসটা, সেটা আমি ফ্লো চার্টের মধ্যে দিয়ে দেখাতে পারি। একটা সিডস রয়েছে, সেটা 2 উইকসে কতটা হলো, কি পরিবর্তন হলো, তারপরে 4 উইকসে কি চেঞ্জ হলো, এইভাবে যে প্রসেসটা যাচ্ছে সেটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে হয়। নেক্সট আছে ক্রোনোলজিক্যাল ম্যাপ। এটা এইভাবেও দেখাতে পারো তোমার কনসেপ্ট ম্যাপিংটা যে সাবজেক্টের উপরে করবে। এটা বেসিক্যালি হিস্টোরিক্যাল ইভেন্টসের উপরে হয়ে থাকে। অনেকগুলো ডেটস থাকে, কোন ডেটের পরে কোন ডেটে কী ইভেন্ট হয়েছে সেটা পরপর সাজানো থাকে, সেই জন্য এটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল ম্যাপ। যেমন 1947-এ আমাদের ইন্ডিপেন্ডেন্স, 1948-এ এডুকেশনাল কমিশন সংগঠিত হয়, যেটার নাম ছিল রাধাকৃষ্ণন কমিশন। তারপরে 1952-তে মুদালিয়ার কমিশন, 1964-এ তারপরে আসে কোঠারি কমিশন, 1986-এ আসে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে পরপর ডেট অবধি সাজাচ্ছি, এইটাই একটা ঘটনা ঘটেছে, তার পরের বছরে কি ঘটেছে, তারপরে কটা বছর পরে কি ঘটেছে, এই যে একটা
রিলেশন রয়েছে, যে কমিশন গঠন হয়েছে, সেটাকে আমি এই ক্রম অনুযায়ী সাজালাম এইভাবে। তো ক্রোনোলজিক্যাল ম্যাপ ইউজ করতে পারি, আমি সাবজেক্টের ওপর ডিপেন্ড করে বলছি। আর লাস্ট আসছে স্পাইডার ম্যাপ। স্পাইডারের জালটা যেরকম হয় চারিদিকে ছড়িয়ে থাকে, একটা মেন কনসেপ্ট থাকছে, তার চারিদিকে সাব কনসেপ্ট ছড়িয়ে রয়েছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন রয়েছে, এইভাবে কানেকশনটা করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্পাইডার ম্যাপ। তাহলে স্টুডেন্ট, আজকে তোমরা কন্টেন্ট অ্যানালিসিস সম্পর্কে জানলে এবং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস সম্পর্কে জানলে। আশা করি তোমরা এই নোটসে এবং এই ক্লাসের জন্য উপকৃত হয়েছো, এবং সামনেই তোমাদের এক্সাম। আশা করছি এই নোটস থেকে তোমরা উপকৃত হবে এবং আরও কিছু নিজেরাও জানার চেষ্টা করবে, রেফারেন্স বুক দেখবে এবং এই কোয়েশ্চেনগুলোকেও প্র্যাকটিস করবে। Okay, all the best for your exam. Thank you.